প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায় নিয়ে। নবম অধ্যায়ের পর্ব 1 এর আলোচনা। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে আমাদের ব্যাংক সংক্রান্ত কিছু ধারণা, অর্থাৎ ব্যাংকের সূচনা, উদ্দেশ্যাবলী এবং ব্যাংকের গঠন নিয়ে। এই টপিকটুকু থেকে যতটুকু বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় থাকতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন থাকছে 1 নং প্রশ্ন, পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় সর্বনিম্ন কতজন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা হয়? যখনই একটা পাবলিক লিমিটেড কোম্পানির কথা বলবে, পাবলিক লিমিটেড মানেই হচ্ছে সেটা শুরু হবে 7 জন থেকে এবং সর্বোচ্চ সাধারণত কোনো সীমা নেই। তুমি যতগুলো শেয়ার বিক্রি করতে পারবে, একটা পাবলিক লিমিটেড কোম্পানি যতটুকু পরিমাণ শেয়ার বিক্রি করতে পারে ততটুকুই তার সদস্য সংখ্যা বা সেখান থেকেই পরিচালক সংখ্যা নির্ধারণ করা যায়। এটা হচ্ছে সর্বোচ্চর কথা। আর সর্বনিম্নটা স্টার্ট হয় 7 জন থেকে, অর্থাৎ মিনিমাম তোমার 7 জন পরিচালক থাকতেই হবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 7 জন। এরপর আমরা একটা উদ্দীপক দেখে নেই। এখানে উদ্দীপককে বলা হচ্ছে মিস্টার এ নিজের জমানো অর্থ এবং পতাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে হাউজিং ব্যবসায় শুরু করতে চান। এক্ষেত্রে তিনি ব্যাংক ঋণের জন্য আবেদন করেন। 2 নং প্রশ্নে বলছে মিস্টার এ কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন? সাধারণত গ্রাহকদেরকে ঋণ দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংক। তাহলে এখানে মিস্টার এ যেহেতু একজন গ্রাহক, যেহেতু সে কোনো বিজনেস করছে না, তার একটা হাউজিং তৈরি করতে চাচ্ছে বা বিল্ডিং তৈরি করতে চাচ্ছে। অথবা আমরা যদি কোনো ব্যবসায়ীর কথাও বলি, একজন ব্যবসায়ীকেও কিন্তু বাণিজ্যিক ব্যাংক ঋণ দিয়ে থাকে। তাহলে দেখো এখানে যেহেতু এ হচ্ছে গ্রাহক এবং এ তাহলে অবশ্যই বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। তারপর চলে যাচ্ছি 3 নং প্রশ্নে। এখানে বলছে পতাকা ব্যাংক প্রকল্পে ঋণ দেওয়ার সময় কি কি বিষয় বিবেচনা করে? একটা ব্যাংক যখন গ্রাহকদেরকে ঋণ দেয় অথবা কোনো ব্যবসায়ীদেরকে ঋণ দেয়, সাধারণত মূলত প্রথমে তারা দেখে যে তারা কোন প্রকল্পে বেশি পরিমাণে লাভ করতে পারবে। প্রকল্পের লাভজনকতাটাকে আগে তারা যাচাই করে, তারপরে বাকি বিষয়গুলোকে তারা যাচাই করে। এখানে প্রথমত যেহেতু লাভজনকতা যাচাই করার কথা বলা হচ্ছে, তাহলে এখানে উত্তরটা হবে প্রকল্পের লাভজনকতা। এখানে দেখো প্রকল্পের সময়, প্রকল্পের ব্যবস্থাপনা, অর্থাৎ প্রকল্পটা কিভাবে তুমি চালাচ্ছ, এটা সম্পূর্ণই ব্যবসায়ীর নিজস্ব একটা বিষয়। এটাকে কিন্তু কখনোই ধরা হয় না। তাহলে যেটা ধরা হয় সেটা হচ্ছে প্রকল্পের লাভজনকতা এবং প্রকল্পের অন্যান্য বিষয়। প্রকল্পটা আদৌ লাভজনক হবে কিনা ব্যাংকটির জন্য, সেই বিষয়টাকেই মূলত প্রাধান্য দেওয়া হয়। তারপর চলে যাচ্ছি 4 নং প্রশ্নে বলছে ব্যাংক মিস্টার এ কে কি ধরনের পরামর্শ দিতে পারে? একটা ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শই সাধারণত দিয়ে থাকে। তার মধ্যে থেকে প্রথম পরামর্শ হচ্ছে প্রকল্পের লাভজনকতা, তারপর প্রকল্পটা কিভাবে আরও বাড়িয়ে দেওয়া যায় অথবা কিভাবে আরও সুন্দর করে তোলা যায়। পরিমার্জন বলতে বোঝানো হয়েছে আরও কিভাবে সুন্দর বা সুগঠিত করা যায় সেই বিষয়। তাহলে একটা প্রকল্প সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শই কিন্তু ব্যাংক দিতে পারে। 5 নং প্রশ্ন, ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী নিম্নের কোনটি? মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য আছে টোটাল 4টি। এখন এই 4টি পয়েন্টের মধ্যে এখান থেকে কোনটা হবে? এখান থেকে অ্যান্সারটা হবে সুনাম অর্জন করা। ঠিক আছে, সুনাম অর্জন করা। একজন ব্যাংকের মালিক অথবা ব্যাংকের যারা ব্যবস্থাপনার মধ্যে আছে, তাদের প্রধান টার্গেটই হচ্ছে কিভাবে তারা তাদের এই ব্যাংক পরিচালনার মাধ্যমে আরও বেশি করে সুনাম অর্জন করতে পারবে। 6 নং প্রশ্ন, প্রাইভেট ব্যাংক গঠনে সর্বনিম্ন কতজন পরিচালক দরকার হয়? প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন দরকার পড়ে 2 জন। এরপর দেখো তার পরবর্তী প্রশ্নেই বলা হচ্ছে সর্বোচ্চ পরিচালকের সংখ্যা কত? সর্বনিম্ন হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 13 জন।
শুধুমাত্র প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে। এখানে পরিচালকের যে রেঞ্জটা সেটা হচ্ছে 2 থেকে 13 জন। 8 নং প্রশ্ন, দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা কি নিয়ন্ত্রণে রাখতে হবে? দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতির সাথে মুদ্রা বাজারের একটা গভীর সম্পর্ক আছে। তুমি যখন মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই মুদ্রা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে তোমার দ্রব্যমূল্যেরও কমে আসবে বা হ্রাস পেয়ে যাবে। আবার আমাদের যে মুদ্রাস্ফীতি হওয়ার পরিমাণটাও কিন্তু কমে যাবে। 9 নং প্রশ্ন, গ্রাহকের পক্ষে বিনিময় বিলে সই করা ব্যাংকের কোন উদ্দেশ্যের অন্তর্গত? গ্রাহকের পক্ষে বিনিময় বিলে সই করা ব্যাংকের কোন ধরনের উৎসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ব্যাংকের ওছি হিসেবে কাজ করার একটা বিষয়। একটা গ্রাহকের পক্ষে যখন ব্যাংক কোনো কাজ করে দেয়, গ্রাহকের হয়ে যখন কোনো কাজ করে দেয়, সেটাকে আমরা বলে থাকি ওছি হিসেবে কাজ করা। 10 নং প্রশ্ন, গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হলো। গ্রাহকের প্রেক্ষাপটে অর্থাৎ গ্রাহকের দৃষ্টিকোণ থেকে বা গ্রাহকদের সাইড থেকে ব্যাংকের উদ্দেশ্যটা ঠিক কি, অর্থাৎ গ্রাহক কিভাবে তাদের ব্যাংকটা ইউজ করতে পারে বা ব্যাংকটা কেন তারা ইউজ করে থাকে, তারা মূলত তাদের অর্থ এবং অন্যান্য সম্পত্তির নিরাপত্তার জন্য ব্যাংক ব্যবহার করে থাকে। 11 নং প্রশ্ন, জনগণের নিকট থেকে ব্যাংক আমানতের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ হিসেবে সরবরাহ করলে সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের কোন উদ্দেশ্য অর্জিত হবে? যখন আমানতের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন জায়গায় ঋণ হিসেবে দেওয়া হয়, এটাকে আমরা বলে থাকি মূলধন গঠনের একটা অংশ। অর্থাৎ একটা জায়গা থেকে আমানত সংগ্রহ করে আরেকটা জায়গায় ঋণ দেওয়া হচ্ছে, এটাই কিন্তু মূলধন গঠনের একটা অংশ। 12 নং প্রশ্ন, নিচের কোনটি সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য? সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? কর্মসংস্থানের উৎস তৈরি করা, অর্থাৎ দেশে কর্মসংস্থান আরো বাড়িয়ে তোলা, এইটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য। তারপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সঞ্চয়ী আমানতের উপর সুদ পাওয়া যায় কত হারে? বইয়ের মধ্যে দেখবে খুব সুন্দরভাবে লেখা আছে, একটা সঞ্চয়ী আমানতের জন্য সুদ পাওয়া যায় 5 থেকে 7% মধ্যে। 5, 6, 7 এই তিনটার মধ্যেই সাধারণত থাকে। 14 নং প্রশ্ন, একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে ব্যাংক ব্যবস্থার উপর, আর্থিক প্রতিষ্ঠানের উপর, সামাজিক প্রতিষ্ঠানের উপর। যেহেতু বলা হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে, অর্থনৈতিক কর্মকাণ্ড কখনোই সামাজিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে না, অবশ্যই এটা আর্থিক প্রতিষ্ঠানের উপরই নির্ভর করবে। এবং ব্যাংক যেহেতু এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান, তাই ব্যাংকের উপরও বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে। 15 নং প্রশ্ন, দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংক ব্যবস্থা কিভাবে ভূমিকা রাখে? দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে? বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা, পণ্য ইত্যাদি সৃষ্টি করে ব্যাংক ব্যবস্থাটা কি করে? মানুষের জীবনযাত্রাটাকে আরো উন্নত করে তোলে। যেমন এটিএম, ডেবিট কার্ড, এগুলো কিন্তু আগে ছিল না, এবং এখন যেহেতু এটা তৈরি হয়েছে, মানুষ আস্তে আস্তে কিন্তু আধুনিকতার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে। তারপর চলে যাচ্ছি 16 নং প্রশ্নে, বলা হচ্ছে শাখা খোলার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, নোট ও মুদ্রার প্রচলন করে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে। একটা শাখা খোলার মাধ্যমে একটা বাণিজ্যিক ব্যাংক কখনোই নোট ও মুদ্রা প্রচলন করে না, সেটা শাখা খুলুক অথবা প্রধান শাখা থাকুক, যাই থাকুক, বাণিজ্যিক ব্যাংক কখনোই নোট আর মুদ্রা প্রচলন করতে পারে না, অর্থাৎ ছাপাতে পারে না। তারা যেটা করতে পারে সেটা নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে অথবা মানুষের জীবনযাত্রার মানটাকে আরো উন্নত করে তুলতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে প্রথম এবং 3 নং অপশন। তাহলে এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা। আশা করছি এই পর্বের আলোচনার প্রত্যেকটি প্রশ্নই সবাই খুব ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছ। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।